ঢাকার গুলশানের যে নিকটবর্তী বারিধারার ডিপ্লোম্যাটিক জোন, এখানে একটা লাল ইটের তৈরি প্রাসাদ আছে, দুর্গ আছে, যেটাকে বাংলাদেশের মানুষ ঠাট্টা করে বলে লাল কেল্লা, বাংলার লাল কেল্লা। এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, এবং এই লাল কেল্লার মধ্যেই দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বাসস্থান রয়েছে, অত্যন্ত সুরক্ষিত। এবং বাংলাদেশে যে কয়টি রাষ্ট্রদূতের কার্যালয় রয়েছে, তো সবগুলো একত্র করলেও আসলে এই রাষ্ট্রদূতের যে কার্যালয়, অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূতের যে কার্যালয়, এটির গুরুত্ব, এটার বিশালতা, এটার ব্যাপ্তির সঙ্গে আসলে তুলনা করা যায় না। তো সেই ঢাকার বারিধারা লাল কেল্লাতে কি হচ্ছে ইদানিং, এই বিষয় নিয়ে আলোচনা করব। আর যিনি লাল কেল্লার অধিকর্তা রয়েছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, তো ট্রেসি অ্যান জ্যাকবসন, একজন ভদ্রমহিলা, নতুন এসেছেন। পিটার ডি হাসের পরে মধ্যে আরেকজনের হয়েছিল, বাট উনি বাদ করে এই ভদ্রমহিলাকে পাঠানো হয়েছে। তিনি আসলে এই মুহূর্তে কি করছেন এটা নিয়ে ভয়ে ভয়ে কথা বলতে হচ্ছে, ভয়ে ভয়ে কথা বলতে হচ্ছে। আপনারা জানেন যে পৃথিবীর কয়েকটি, যাকে বলা হয় ডেঞ্জারাস গোয়েন্দা সংস্থা রয়েছে, সেগুলোর মধ্যে সিআইএ, মোসাদ এবং র। আপনি যদি তাদের টার্গেটের মধ্যে পড়েন, হিমালয়ের চূড়ায় গিয়েও যদি পালাতে চান, আপনাকে সেখান থেকে ধরে নিয়ে তারা যা ইচ্ছে তাই করবে, সমুদ্রে ফেলে দেবে, মেরে ফেলবে, জবাই করবে, অথবা ধরে নিয়ে নিজেদের দেশে বিচার করবে, অথবা তাদের যে বিভিন্ন দ্বীপে কুখ্যাত কতগুলো কারাগার রয়েছে, জীবন জিন্দিগি সারা জীবন আপনাকে কারাগারের মধ্যে রেখে তিলে তিলে মারবে, সারা দুনিয়া জানতেও পারবে না। এবং আমেরিকার এরকম একটি কুখ্যাত কারাগারের নাম হলো গুয়ান্তামালা বে। তো সেই কারাগারে, এবং ইরাকেও তারা একটা খুব নাম করা কারাগার করেছিল, কুখ্যাত কারাগার, সেটা হলো আবু গারিব কারাগার। তো সেই আবু গারিব কারাগারে যে নির্যাতন আমেরিকা করেছে, এবং যেভাবে পুরুষদেরকে উলঙ্গ করে, মানে ওটা বলার মতো নয়। তো কাজেই এই দেশগুলোর, অর্থাৎ ইসরায়েলের, ভারতের কিংবা আমেরিকার আধিপত্য যখন কোনো একটা দেশে আসে, তখন আসলে প্রতিটি মানুষেরই উচিত যার যার অবস্থান থেকে সচেতন হওয়া, প্রতিবাদ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা। এবং ঠিক সেরকম একটি অবস্থা বাংলাদেশে ঘটছে। আপনারা জানেন যে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, ক্ষমতা থেকে তাকে পদচ্যুত করার জন্য আমরা সব কিছু করেছি। এবং এই কাজ করার জন্য আমাদের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দূরের কথা, ওখানকার দূতাবাসের কোনো সিকিউরিটি গার্ড, তাকেও কোলে করে নাচতে হতো, মাথায় করে নিতে হতো। সেই কাজ করার জন্য আমাদের রাজনীতিবিদরা রাজি ছিল, এবং সেই কাজগুলো ওরকম না হলেও প্রায় কাছাকাছি অনেক মন্দ কাজ আমরা আসলে এই দীর্ঘদিন ধরে করছি। এই কাজ করতে করতে গিয়ে দেখা গেল যে মার্কিন রাষ্ট্রদূত বা দূতাবাসের কর্মকর্তা, অন্যান্য ইউরোপ এর যে সকল কর্মকর্তা, তাদের শক্তি, সাহস, এস্টাবলিশমেন্ট এমন বেড়ে গিয়েছিল যে তারা বাঙালিকে আসলে কখনো বাঙালি আগেও মনে করতো না, কিন্তু গত এক দশক ধরে দেখা গেল তারা, মানে বলতে গেলে এদেরকে বাঙালির পরিবর্তে দ্রাবিড় জাতিগোষ্ঠী হিসেবে মনে করতো। আর ইদানিংকালে কি যে মনে করছে আমি এটা বলতে পারবো না। বোঝার চেষ্টা করুন যে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত, তার আগে যিনি পূর্ব সেক্রেটারি ছিলেন তিনি, অর্থাৎ পিটার ডি হাস, তারপরে তার আগে যিনি ছিলেন ড্যান ডাব্লিউ মজিনা, তারপরে এক ভদ্রমহিলা ছিলেন, তো সেই যে তারা সবাই বাংলাদেশে নাক গলানোর চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনা অত্যন্ত কঠোর হস্তে তাদেরকে দমন করেছেন। এবং আমি দুজনকে খুব ঘনিষ্ঠ থেকে, তাদের মধ্যে মিস্টার পিটার ডি হাসকে আমি ব্যক্তিগতভাবে, তার সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু ড্যান ডাব্লিউ মজিনা, তারপর শেষে আর যে আরেকটা কৃষ্ণাঙ্গ ভদ্রমহিলা ছিলেন, তাদের দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো এই ড্যান ডাব্লিউ মজিনাকে তো তিনি বাংলাদেশে কোনো সচিবালয়ে ঢুকতে দিতেন না শেখ হাসিনা, মানে প্রধানমন্ত্রী কার্যালয়, গণভবন, বঙ্গভবনে ঢোকা তো দূরের কথা, তিনি সচিবালয়ে ঢুকতে পারতেন না, এবং ঢাকার শহরে তিনি মানে কোনো একটা অফিসে যেতে পারতেন না। এইভাবে তাকে রীতিমতো প্যাদানির উপরে আওয়ামী লীগ জমানাতে রাখা হতো। তো তিনি কি করতে পেরেছেন? তিনি তার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে বলেছেন, হিলারি ক্লিনটন শেখ হাসিনাকে ফোন করার চেষ্টা করেছেন, ফোনই ধরেন শেখ হাসিনা। এরপরে পরবর্তী যখন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি বাংলাদেশে এলেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য। শেখ হাসিনা মানে তার সাথে মানে এমন একটা ভাব যে সেই
সত্যি অর্থে জন কেরি খুব নামকরা কূটনীতিবিদ, যিনি মার্কিন প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন। তিনি 2 হাত করজোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে পিছনে পিছনে যেভাবে ছুটছেন, আমি শেখ হাসিনাকে পছন্দ করতাম না, কিন্তু তার এই যে ব্যক্তিত্ব, আমেরিকানদের সোজা করে রাখা যে তার যে কৌশল, এটা আমার খুব ভালো লাগতো। তো তিনি চলে গেলেন খুব অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, মনের দুঃখে, এবং যাওয়ার সময় তিনি যে কাজটি করে গেছেন, আমার সর্বনাশ করে গেছে, সেটা হলো আমি এবং আমার পরিবারের যে মার্কিন ভিসা ছিল, সেই ভিসা তিনি ক্যান্সেল করে দিয়ে গেছেন। এবং পরবর্তীতে আমি যেন বা আমার পরিবার ভিসা না পাই, এই জন্য আমি এবং আমার পরিবারকে ব্ল্যাক লিস্টেড করে গেছেন। তো সো হোয়াট, আমার আমেরিকা যেতে হবে কেন? আমার আমেরিকান সরকারই আমাকে দাওয়াত করে তাদের দেশে নিয়েছে, লেখাপড়া করিয়েছে, তো খাইয়েছে, পড়িয়েছে, সব কিছু করেছে, তাদের প্রয়োজনে। আমার প্রয়োজনে তো আমেরিকা আমি কখনো যাইও নাই, আমার পরিবার যাওয়ার দরকার নেই, মরে গেল আমেরিকা যাব না। তো যেটা করেছে সেটা তাদের মতো করে করেছে, কিন্তু তারপরেও আমি মনে করি একটা বৃহৎ শক্তি, তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক থাকা উচিত, বিশেষ করে ট্রেড পলিসি, ফাইন্যান্সিয়াল যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এক্সপার্টিস রয়েছে, তাদের সাথে সম্পর্ক থাকা উচিত। কিন্তু এটা একেবারে এখন যেভাবে অধীনতামূলক মিত্রতা, ঠিক সেই রকম অধীনতামূলক মিত্রতার সীমা অতিক্রম করেও আমরা অনেকটা কৃতদাসের মতো আচরণ করছি এই মুহূর্তে। তো যেটা বলছিলাম যে পরবর্তীতে যিনি আসলেন, অর্থাৎ ড্যান ডব্লিউ মজুমদারের পরে যে ভদ্রমহিলা আসলেন, ঠিক এই মুহূর্তে আমার এই নামটা মনে আসছে না, যদিও আমার সাথে আমার স্ত্রীর সঙ্গে সেই ভদ্রমহিলার খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই ভদ্রমহিলা বদি আলম মজুমদারের বাসায় বেড়াতে গেলেন, ওখানে দেখা গেল ছাত্রলীগের ছেলেরা তাকে আক্রমণ করলো। তো আক্রমণ করার পরে সেটি নিয়ে খুব তোলপাড় হলো, আমেরিকাতে তোলপাড় হলো, বাংলাদেশে হলো, কিন্তু শেখ হাসিনার আসলে একটা পশম আমেরিকা স্পর্শ করতে পারেনি। এবং সেই ভদ্রমহিলা তিনি আসলে রিয়েলি ভালো ছিলেন, মানে অন্তত এখন মানে পিটার ডি হাস বা এখন যিনি আছেন বা আগে যারা আছেন, আমি যতজন রাষ্ট্রদূতকে চিনি, সেই উইলিয়াম বি মাইলাম থেকে আজকের দিন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ওই ভদ্রমহিলাই সবচেয়ে ভালো ছিলেন, সব দিক থেকে ফ্রেন্ডলি ছিলেন। কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আমেরিকা সরকারের ওইরকম সম্পর্ক খারাপ থাকার কারণে শেখ হাসিনা তাকেও প্রিভিলেজ দেয়নি। তো যাই হোক, এরই ধারাবাহিকতা যখন পিটার ডি হাস আসলেন, তো তাকে তো রীতিমতো দাবড়ানির উপর রেখেছে। তো কয়েক দফা তাকে ধাওয়া দেওয়া হয়েছে, তিনি পালিয়ে প্রাণ নিয়ে আশ্রয় নিয়েছেন এসে যাকে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তার যে ব্যক্তিগত একটা বডিগার্ড ছিল, পুলিশের স্কোয়াড ছিল, সেটা শেখ হাসিনা প্রত্যাহার করে নিয়েছেন এবং বলছেন যে তোমাকে পুলিশ টুলিশ বিজেপি কিছুই দেওয়া হবে না, সর্বোচ্চ তুমি আনসার পেতে পারো, কিন্তু আনসারকে আবার পেমেন্ট দিয়ে নিতে হবে, মাগনা দেবো না, পেমেন্ট দিয়ে নিতে হবে। এবং তাকে সেই পেমেন্ট দিয়ে, বাংলাদেশ সরকারকে টাকা দিয়ে শেখ হাসিনার জামানাতে আনসার এর গার্ড নিয়ে এই ঢাকা শহরে তাকে চলাফেরা করতে হয়েছে মিস্টার পিটার ডি হাসকে। তো এই যে বাংলাদেশ, সেই জমানাতে শেখ হাসিনার অনেক কিছু অপছন্দ করি, কিন্তু তার যে দাপট, এই দাপট আমার কিন্তু ভীষণ রকম ভালো লাগতো, যে রাষ্ট্রপ্রধানের তো এরকমই দাপট থাকা উচিত। তো সেই বাংলাদেশে এখন জ্যাকবসন যিনি আছেন, মহিলা রাষ্ট্রদূত, তিনি লন্ডন যাচ্ছেন তারেক রহমান সাহেবকে কেউ বলেন জিজ্ঞাসাবাদের জন্য, অথবা আগামীতে তার প্ল্যান প্রোগ্রাম কি সেই বিষয়ে তাকে পরামর্শ দেওয়ার জন্য, অথবা তার ওজন উদযাপন করার জন্য, ওজন বোঝার জন্য। এটা খুবই অসম্মানজনক। কেন লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হবে, এটা আমি বুঝতে পারি না। মার্কিন রাষ্ট্রদূত কেন সেখানে যাবেন, আর তারেক রহমান সাহেব বা কেন তার সঙ্গে সেখানে বৈঠক করবেন, এটা আমি মাথায় আসে না। তো এটা আমি মনে করি আমাদের ভবিষ্যতে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন তাদের এক ধরনের দুর্বলতা। আর মার্কিন রাষ্ট্রদূত এখন যিনি আছেন, এটা আমি মনে করি যে তাদের একটা ঔদ্ধত্য গেল। এটা বিভিন্ন যে প্রায়ই দেখা গেল যে তিনি আমাদের রাষ্ট্রদূত মানে যিনি আছেন বাংলাদেশে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে আসেন, তার সঙ্গে দেখা করেন, এবং বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছু দেখে মনে হয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ইন্ট্রোগেশন করছেন। এটা আসলে দেখা যায় না। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জমানাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সম্মানিত হয়েছেন, আমি তো নিজের চোখে দেখেছি। উনি যখন ওয়াশিংটনে সেই যাকে বলা হয় সর্বোচ্চ পুরস্কার বারাক ওবামার কাছ থেকে নিলেন, রাষ্ট্রীয় মেডেল, ঠিক সেই সময়টা আমিও ওয়াশিংটনে এবং হোয়াইট হাউসের ওখানে। তো এনিওয়ে, তো ছোট তো আমি দেখেছি, ওই সময়টা আমি দেখেছি। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে একজন রাষ্ট্রদূত সেইভাবে বসবেন, এটা আমি কল্পনাই করতে পারি না। আর শেখ হাসিনার জমানাতে তো তাকে ঢুকতেই দেওয়া হতো না। সে যদি প্রেস সেক্রেটারির সাথে বসতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত,
তাও তো প্রেস সেক্রেটারি তো আমাদের দেশে একজন পরিপূর্ণ সচিব পদমর্যাদার, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন তিনি তো তাদের দেশের সচিব পদমর্যাদার নয়, বড় জোর একজন ডিপটি সেক্রেটারি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব পদমর্যাদার লোকজনকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু আসার পর আরই তাদের যে ভাবসাব, এটা দেখি মেজাজ গরম হয়ে যায়। এখন যে কথাটি শুনলাম সেটা হলো যে রাজনৈতিক দলগুলো, সেই এনসিপি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত তার বাসায় যাচ্ছে, এবং ভারতীয় পত্রপত্রিকা এবং কয়েকজন সাংবাদিক তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে একটি স্ট্যাটাস দিয়েছেন যে অতি সম্প্রতি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ, অতি স্পর্শকাতর একজন ব্যক্তি এই রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে দেখা করেছেন, এবং সেই দেখা করার ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে তো ঘটেই নেই পৃথিবীর কোনো দেশে। এমনকি ভুটানে ওই পদে যে ব্যক্তি আছেন তিনি তার সঙ্গে এসে, মানে তিনি যাবেন এটা তো প্রশ্নই আসে না, তার সঙ্গে এসে ভুটানের আমেরিকান রাষ্ট্রদূত দেখা করবে এটা কল্পনাই করা যায় না। ভুটানের সব লোক গলায় দড়ি দিয়ে মস্ত। তো আমাদের দেশে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় পত্রপত্রিকাতে এইভাবে খবর ছাপা হচ্ছে, এবং অনেকে এটা নিয়ে টিটকারি করছে যে আমরা আসলে কোথায় যাচ্ছি। তো সব মিলিয়ে কি বলবেন বলেন তো? আমরা ইলেকশন করব কি করব না, আমাদের দেশে কে থাকবে কে থাকবে না, আসবে কি আসবে না, এতটুকু স্বাধীনতা যদি আমাদের দেশের জনগণ না থাকে, আমরা তো আসলে মার্কিন রাষ্ট্রদূতকে এখন ডাকিনি, আমরা থেকে কোনো ব্যাপারে তার কোনো সহযোগিতা আমরা চাইনি, আমাদের পলিটিক্যাল ব্যাপারে। তাদের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে সম্পর্ক আছে, থাকবে, বাণিজ্যিক চ্যানেলে সম্পর্ক আছে, এটা রাষ্ট্রদূতের কার্যালয় যে কাজগুলো করে সেই কাজগুলোই করবে। কিন্তু আমাদের এই যে বড় বড় রাজনীতিবিদরা আবার এই সময়টাতে যখন নির্বাচন হতে যাচ্ছে, আবার সেই লালকেল্লাতে যাচ্ছেন, লালকেল্লার ভিতরে কিসে কি জানে কি হচ্ছে, কারা আসছে কারা থাকছে, বাংলাদেশের এই সিভিল সোসাইটিতে কি দুর্ঘটনা ঘটে, এগুলো নিয়ে আসলে লক্ষণগুলো কিন্তু ভালো মনে হচ্ছে না। আমেরিকার যে খেলাধুলা অনেক দিন থেকে আমরা শুনে আসছি, আমাদের সীমান্ত নিয়ে, আমাদের সেফ মানে নিরাপদ করিডর, সেই নিরাপদ করিডর নিয়ে, রোহিঙ্গা নিয়ে, তারপরে শেষে সেন্ট মার্টিন নিয়ে নানা রকম যে কথাবার্তা শুনছে, এবং মার্কিন সৈন্য বাংলাদেশে আসে ট্রেনিং দেওয়ার জন্য, এখন অনেক সৈন্য আসছে বা আছে ওই এলাকাতে, এই ধরনের কথাবার্তা শোনার পরে যদি আবার দেখি যে সেই বারিধারা লালকেল্লাতে রীতিমতো পথ করে আমেরিকান পতাকা উঠছে, আর আমাদের বাংলাদেশে যারা ভবিষ্যতে পতাকা নিয়ে পথ করা পতাকা নিয়ে ঘুরতে চান তারা সেই পতাকার সামনে গিয়ে নতজানু হচ্ছে, বিশ্বাস করেন এতটা কষ্ট লাগে, এতটা অপমান বোধ করি যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।